ছোট্ট কুকুরটার নাম রেজি। সে তার মালিককে ভীষণ ভালোবাসে, কিন্তু তার মালিক ডাক তাকে দুই চোখে দেখতে পারে না। সে ভাবে যে তার মালিক তাকে অনেক ভালোবাসে। ডাক আসলে কখনো রেজিকে তার কাছে রাখতেই চায়নি। একদিন একটা পেট শপে যাওয়ার পর তার গার্লফ্রেন্ডের রেজিকে দেখে খুব পছন্দ হয়ে যায়। তখনই সে তাকে অ্যাডপ্ট করে নেয়। তাই গার্লফ্রেন্ডের অনুরোধ ফেলাতে না পেরে বাধ্য হয়ে রেজিকে তার সঙ্গে রেখে দিতে হয়। কিন্তু একদিন এই রেজির কারণেই গার্লফ্রেন্ডের সাথে ডাকের ব্রেকআপ হয়ে যায়। কথায় বলে না, খাল কেটে ঘরে কুমির নিয়ে আসা, বিষয়টা সেরকম। ডাক তার গার্লফ্রেন্ডের সঙ্গে বসে আড্ডা মারছিল। ঠিক তখনই রেজি পাশের রুম থেকে মেয়েদের ইন্টারনাল পার্টের একটি কাপড় নিয়ে আসে। ডাকের গার্লফ্রেন্ড তখন দেখে যে আরে এটা তো আমার কোনো কাপড় না, তাহলে নিশ্চয়ই এটা অন্য কোনো মেয়ের। সে বুঝতে পারে যে ডাক তাহলে নিশ্চয়ই তার আড়ালে চিটিং করছে। তাই সে ওই দিনই তার সঙ্গে ব্রেকআপ করে চলে যায়। যে গার্লফ্রেন্ডের জন্য রেজিকে সে বাসায় এনেছিল সেই গার্লফ্রেন্ডই চলে গেল, অথচ রেজি তার কাছেই থেকে গেল। একে তো সে কুকুর মোটেও পছন্দ করে না, তার উপর আবার এই কাহিনী। এই জন্য সে রেজির সঙ্গে অল টাইম খারাপ ব্যবহার করে। তাকে তো ঘর থেকে বের। এরই মধ্যে আবার ডাকের বাড়িওয়ালা তাকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়ে দেয়। তো সে যখন সব জিনিস প্যাকিং এ ব্যস্ত ছিল তখনই রেজি একটা বল নিয়ে খেলতে গিয়ে তার নেশা করার ভংটাই ভেঙে ফেলে। তাই ডাক ঠিক করে এবার সে রেজিকে দূরে কোথাও একটা ফেলে দিয়ে আসবে। তাই সে গাড়িতে করে রেজিকে অনেক দূরে একটা জায়গায় নিয়ে যায়। এরপর সেই বলটা ছুঁড়ে মেরে রেজিকে বলে যা ওটা নিয়ে আয়। রেজি তো বল আনতে ছুটে চলে যায়, কিন্তু এই ফাঁকে ডাক সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসে। সে ভাবে রেজি হয়তো আর ফিরতে পারবে না, কিন্তু রেজি ভাবে যে এটা একটা খেলা। তাই সে বল নিয়ে সুন্দর করে বাসায় ফিরে আসে। রেজিকে ফিরে আসতে দেখে তো ডাক ভীষণ বিরক্ত হয়ে যায়। সে আবার রেজিকে আরো অনেকটা দূরে নিয়ে গিয়ে বল ছুঁড়ে সেটাকে আনতে বলে, আর সেই ফাঁকে বাড়ি চলে আসে। সে ভাবে এইবার হয়তো রেজি পথ চিনে আর ফিরে আসতে পারবে না, কিন্তু ডাককে অবাক করে দিয়ে রেজি এবারও ফিরে আসে। তাই ডাক এবার ঠিক করেছে যে এবার তাকে একদম শহরের বাইরেই ফেলে দিয়ে আসবে। তাই সে তাকে গাড়িতে করে 200 কিলোমিটার দূরে অন্য একটা শহরে নিয়ে যায়। প্রতিবারের মতোই সে তাকে বলটা ছুঁড়ে দিয়ে সেটা আনতে বলে তাকে ওখানে ফেলেই গাড়িটা নিয়ে চলে আসে। এদিকে রেজি তো ভাবে ডাক তার সঙ্গে খেলা করছে, কিন্তু সে তো বুঝতেও পারে না যে ডাক তাকে এই অচেনা শহরে ফেলে রেখে চলে গেছে। এদিকে রেজি তো বরাবরের মতো এটাকে একটা খেলা মনে করে। সে বলটা আনতে যায়, কিন্তু এবার সে একটা জায়গায় গিয়ে আটকা পড়ে। সে ভাবে ডাক হয়তো তার উপর অনেক বিশ্বাস করে, তাই তাকে সে এমন একটা চ্যালেঞ্জ দিয়েছে। তাই সে অনেক কষ্ট করে সেখান থেকে বলটা নিয়ে বাসায় ফিরে আসার পথ খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায়। তাই ক্লান্ত হয়ে সে বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গায় গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে আবার হাঁটতে শুরু করে। আর ওই সময় দুটো বড় কুকুর এসে তার পথ আটকে দাঁড়ায়। এই কুকুরগুলো এখানকার মাস্তান টাইপের। ওই যে পাড়ায় কিছু কুকুর থাকে না, অন্য জায়গার কুকুরকে দেখলেই ঘেউ ঘেউ করে, এরা হলো ওই টাইপের কুকুর। ওই কুকুরটা তার দিকে ভয় দেখাতে শুরু করে, আর একটা কুকুর তো তার কাছ থেকে বলটাও কেড়ে নেয়। কিন্তু ছোট্ট রেজি তো তাদের ভাষা ঠিক মতো বুঝতে পারে না, সেজন্য তাদের ভয়ও পায় না। সে উল্টো তাদের জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমরা কি জানো ডাকের বাসাটা কোন দিকে? আমি অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না। কিন্তু কুকুরগুলো তাকে মেরে ফেলার ভয় দেখাতে শুরু করে। আর ঠিক তখনই একটা বড় কুকুর বলে যে এই তোরা কি শুরু করেছিস? আমাকে রাতে ঘুম পড়তে দিবি না? আমি যদি একবার এখান থেকে বের হই তাহলে কিন্তু একটাও আস্ত থাকবি না। এদিকে কুকুর দুটো এসব কথা শুনে বেশ ভয় পেয়ে যায়। তারা চিন্তা করতে থাকে যে আমাদের এলাকায় আমাদের থেকে বড় কুকুর কিভাবে আসলো। এরই মাঝে আবার সেই কুকুরটা আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে, আর তাকে দেখে তো তারা দুজন প্রচন্ড হাসতে শুরু করে। তার কারণ সেই কুকুরটার সাইজ ছিল অনেক ছোট। আসলে রাতের বেলায় ছায়ার কারণে কুকুরটাকে অনেক বড় মনে হচ্ছিল। তখন তারা দুজন বলে যে এই নিচের দিকে একবার তাকিয়েছিস? তোকে একটা কামড় দিলে দ্বিতীয় কামড় দেওয়ার আর জায়গা পাবো না। এইটুকু শরীরে এত চিল্লানো আসে কোত্থেকে? তখন সেই কুকুরটা আরো বেশি চিল্লায় আর বলে যে এই তোরা আমাকে কামড়াবি? জানিস আমার শরীরে কত ধরনের জীবাণু আছে? তোদের একটা কামড় দিলে ডেঙ্গু ম্যালেরিয়া থেকে শুরু করে হুপিং কাশি অবধি হতে পারে। মানে এই পিচ্চি কুকুরের মনে জোর আছে বটে। তার সামনে এত বিশাল বড় বড় কুকুর দাঁড়িয়ে আছে, তাও তার কোনো ভয় নেই। তাই পিচ্চি কুকুরের এত বকবক সহ্য করতে না পেরে ওই কুকুর দুটো সেখান থেকে আলটিমেটলি চলেই যায়। তখন কুকুরটা রেজির কাছে এসে বলে যে দেখেছো কিভাবে কথা বলেই ভাগিয়ে দিলাম? আমি সব সময় এই টেকনিকটাই কাজে লাগাই। আর ছোট হলে কি ভয় পেতে হবে নাকি? এবার চলো অন্য কোনো কুকুর আসার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই। কিন্তু রেজি তখন বলে যে ওরা তো আমার টেনিস বলটাকে নিয়ে
নিয়ে গিয়েছে। তখন ওই কুকুরটা বলে, আরে তোমাকে আমি অন্য একটা টেনিস বল এনে দেব, এখন এখান থেকে ভাগি চলো। রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা দুজন দুজনের সঙ্গে অনেক গল্প করতে থাকে। তখন রেজি তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার নাম কি? কুকুরটা বলে, আমার নাম বাঘ। মানে কি একটা অবস্থা, ওই পেচি কুকুরের নাম নাকি আবার বাঘ। যাই হোক, এরপরই ওই বাঘ রেজির কাছে জিজ্ঞাসা করে, এই তোমার নাম কি? রেজি তখন বলে, তুমি আমাকে যে কোনো নামেই ডাকতে পারো, এই ধরো গার্বেজ, হারামজাদা, রাস্কেল। বাঘ তখন বলে যে, আরে ধুর, এগুলো আবার মানুষের নাম হতে পারে নাকি? থুক্কু, আমি তো কুকুরকে মানুষ বলে ফেললাম। ইস, সরি। তখন ওই বাঘ আবার বলে যে, তোকে বাকি সবাই কি নামে ডাকে, সেই নামটা বল। তখন রেজি বলে যে, আমাকে অন্যরা রেজি নামে ডাকে, কারণ আমার মালিক ডাকের গার্লফ্রেন্ড আমাকে এই নামটাই দিয়েছিল। তখন বাঘ বলে যে, ঠিক আছে, তাহলে আমি তোকে এই নামটা ধরেই ডাকবো। নামটা কিন্তু ভালোই আছে, খারাপ না। তো এখন বলতো, তুই কবে থেকে রাস্তার কুকুর হয়েছিস? রেজি তখন বলে যে, আরে না, আমি রাস্তার কুকুর না, আমার মালিক আমাকে অনেক ভালোবাসে। আসলে ডাক আর আমি একটা খেলা খেলি। ডাক একটা বল ছুঁড়ে দেয় আর আমি সেটা খুঁজে নিয়ে বাড়িতে ফিরে আসি। কিন্তু এবার সে একটু বেশি বড় চ্যালেঞ্জ দিয়ে ফেলেছে আমাকে, কিন্তু আমার বিশ্বাস আমি ঠিক বলটা খুঁজে নিয়ে আবারও বাড়িতে ফিরে যাব। এই কথা শুনে বাঘ মাটিতে গড়াগড়ি খায় আর হাসতে শুরু করে। সে বলে যে, আচ্ছা তোমার মাথায় কি কোনো বুদ্ধিশুদ্ধি নাই নাকি? তুমি বুঝতে পারছো না তোমার মালিক তোমার সঙ্গে কোনো গেম খেলছে না, বরং তোমাকে এত দূরে ফেলে রেখে সে বাড়িতে ফিরে গিয়েছে। তার মানে এখন থেকে তুমি অফিসিয়ালি রাস্তার কুকুর। কি, রাস্তার কুকুর শুনে ভয় পেলে নাকি? আরে ভয় পেও না, রাস্তার কুকুর হওয়া খারাপ কিছু না। আমার তো মনে হয় মালিকের কাছে থাকার চেয়ে স্বাধীনভাবে রাস্তার কুকুর হয়ে বেঁচে থাকাই ভালো। তুমি টেনশন করো না, আমি তোমাকে গাইড করব। আমার বয়স 3 বছর, মানে আমি এই লাইনে 3 বছর ধরেই আছি। আচ্ছা তোমার বয়স কত? তখন রেজি বলে যে, আমার বয়স 2 বছর। বাঘ তখন বলে যে, ঠিক আছে, টেনশন করো না, আমি তোমাকে শিখিয়ে দেব। এরপরই বাঘ শুরু করে দেয় রাস্তার কুকুর হিসেবে নিয়ম শেখানো। সে বলে যে, তোমাকে অনেকগুলো রুলস মেনে চলতে হবে। প্রথমত, যদি তুমি কোনো কিছু নিজের করে পেতে চাও, ঠিক তখনই ওই জিনিসের ওপর গিয়ে হিসু করে দেবে। এই যেমন ধরো, তুমি যদি ল্যাম্পপোস্টের ওপর হিসু করো, তাহলে এই ল্যাম্পপোস্টটা আজকে থেকে তোমার হয়ে যাবে। ভাই রে ভাই, এটা আবার কি রুলস? তাহলে কি রাস্তাঘাটে কুত্তা যার ওপর হিসু করে সেটাই তাদের হয়ে যায়? রুল নাম্বার 2, খুবই উইয়ার্ড একটা জিনিস যা আমরা রাস্তাঘাটে প্রায় দেখে থাকি। আমি আর এটা ব্যাখ্যা করলাম না, আশা করি নিজ দায়িত্বে সবাই বুঝে গিয়েছেন। এখন জানি কোন মাস চলে। ও আচ্ছা, যাই হোক। এরপরে বাঘ বলে, রুল নাম্বার 3 হলো, তুমি মনে করবে এই দুনিয়ায় তুমি ছাড়া তোমার আর কেউ নেই। কিন্তু রেজি তখন বলে যে, না না, আমি একা কোথায়, আমার মালিক ডাক তো আমার সঙ্গেই আছে। তখন বাঘ বলে যে, আরে গাধা, তুমি কি এখনো বুঝতে পারছো না তোমার মালিক তোমাকে ধোকা দিয়েছে? ও তোমাকে কখনোই ভালোবাসেনি আর কখনো বাসবেও না। এখন চলো তোমাকে এখানকার একটা পার্কে নিয়ে যায়। এরপর তারা দুইজন মিলে একটা পার্কে যায়। সেখানে তারা এক ব্যক্তির কাছে একসঙ্গে অনেকগুলো কুকুর দেখতে পায়। তখন বাঘ তাকে জিজ্ঞাসা করে, বলো তো মানুষ কুকুর কেন রাখে? রেজি বলে যে, কারণ তারা আমাদেরকে ভালোবাসে তাই রাখে। তখন বাঘ বলে যে, আরে না, আমাদের তাদের প্রয়োজন হয়, এই জন্যই রাখে। এই যে দেখো, এক ব্যক্তি পলিথিনে করে আমাদের হাগু সংগ্রহ করছে। এরপর এটা দিয়ে তারা কি করবে জানো? চকলেট বানাবে। ইয়াক, মানে কি ব্যাখ্যা রে ভাই? এরপর তো চকলেট খাইতে গেলে আমার অবস্থাটাই। তো তখনই তারা ওখানে আরো 2টা রাস্তার কুকুর দেখতে পায় আর তাদের সঙ্গে গিয়ে পরিচিত হয়। বাঘ এই 2টাকে আগে থেকেই চিনতো। এরপর সে রেজিকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ডান পাশের এই কালো কুকুরটার নাম হলো হান্টার। সে আগে আমাদের সঙ্গে কাজ করত, কিন্তু পরে তাকে কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আর এই যে সুন্দরী মেয়ে কুকুরটাকে দেখতে পাচ্ছেন, তার নাম ম্যাগি। তাকেও তার মালিক রাস্তায় ফেলে দিয়ে গিয়েছে, মানে সুন্দরী হয়েও রক্ষা নাই। তার মালিক ওই সুন্দরী কুকুরের বদলে এখন আর একটা ছেলে কুকুরকে অ্যাডপ্ট করে নিয়েছে। তখন বাঘ তাদের দুজনকে বলে যে, এই যে বাচ্চা কুকুরটাকে দেখতে পাচ্ছ, একেও তার মালিক রাস্তায় ফেলে দিয়ে গিয়েছে। কিন্তু রেজি তখন বলে যে, আরে না না, তুমি কি বলছো এসব? আমি আর ডাক তো গেম খেলছি। তখন বাঘ তাকে বলে যে, আসলে তুই একটা গাধা, তুই এখনো বুঝতে পারছিস না তোর মালিক তোকে ফেলে দিয়ে গিয়েছে। ঠিক আছে, আজকে রাতে তুই আমাদের সঙ্গেই থাক, দেখবি রাস্তার কুকুর হয়ে কত মজা করতে পারিস। তখন আর তোর ডাকের কথা একবারও মনে পড়বে না। এরপরে সন্ধ্যা হয়ে গেলে সবাই মিলে
একটা পিৎজার দোকানের সামনে বসে থাকে। তখন রেজি তাকে জিজ্ঞাসা করে যে আমরা এখানে সবাই বসে আছি কেন। তখন বাঘ জানায় কিছুক্ষণের মধ্যেই দেখবে এখানে কেউ একজন আমাদের জন্য খাবার ফেলে রেখে যাবে, আর আমাদের জাস্ট একটু বুদ্ধি করে খাবারটা সেখান থেকে নিয়ে আসতে হবে। সত্যি সত্যি একটু পর দেখা যায় একটা মহিলা সেখান থেকে পিৎজা নিয়ে বেরোনোর সময় হোঁচট খেয়ে পড়ে যায়, আর তার হাত থেকে পিৎজার স্লাইস গুলো মাটিতে পড়ে যায়। এটা দেখে তো সেখানে থাকা সবাই দৌড়ে পিৎজাটা আনতে চলে যায়। ওখান থেকে পিৎজাটা মুখে নিয়ে তারা তো দৌড় দেয়। এরপর আবার একটা মদের দোকানের সামনে এসে সেখান থেকে এক্সপায়ার হয়ে যাওয়া কিছু মদ খেয়ে নেয়। ওই মদ খেতে খেতে মাতাল হয়ে যায়, আর এরপর একটা বাড়ির বাগানে গিয়ে সেখানে ইচ্ছা মতো গোসল করে। এই মুভি না দেখলে হয়তো আমি জানতাম না যে কুকুররাও মদ খেয়ে মাতাল হতে পারে। যাই হোক বাবা, আরো যে কত কিছু দেখতে হবে। এরপর তো তারা আয়নার সামনে গিয়ে নিজেদের ছবি দেখে সেগুলোর সঙ্গে মজা করতে শুরু করে, মানে মাতাল হলে যা হয় আর কি। এইভাবে তারা ওই রাতটা বেশ মজা করেই কাটায়। আর একটা সময় ক্লান্ত হয়ে গিয়ে তারা ফিরে আসতে শুরু করে। তখন রেজি বলে যে একটা জিনিস ভালোই হয়েছে, এখন আমি যখন খুশি তখনই হিসু করতে পারবো। আগে তো আমাকে 10 ঘন্টা করে হিসু চাপিয়ে রাখতে হতো। ডাক আমাকে যখন বাইরে নিয়ে যেত তখনই শুধুমাত্র আমি হিসু করতে পারতাম। আমার যে কি অবস্থা হতো কি বলবো। আর ওই হারামজাদা রাস্কেল নাম থেকেও রেজি নামটা শুনতে আমার কাছে বেশ ভালো লাগছে। কেন যে সে আমাকে ওইসব নামে ডাকতো, আর ডাক আমাকে অনেকক্ষণ ধরে বন্ধ করে রেখে বাইরে চলে যেত। অনেক সময় তো আমি না খেয়েও থাকতাম। ডাক আসলে খুবই বোকা ছিল, সে বুঝতোই না কিছু। হি। তার এসব কথা শুনে অন্য কুকুররা তো পুরো ভ্যাবাচেকা খেয়ে যায়। তারা বলে যে একটা মানুষ তোমাকে ইগনোর করতো, তুমি সেটা বুঝতে না। সে তোমাকে রাস্তায় এভাবে ফেলে দিয়ে গেছে, আর তুমি তার সঙ্গে থাকতে চাচ্ছ? সিরিয়াসলি, তুমি আসলে একটা রাম ছাগল। আরে ওরা তো কুত্তা, তাহলে কি এখানে রাম কুত্তা বলবো? যাই হোক, তখন রেজি তাকে বলে যে আরে না, তোমরা যে কি বলো, ডাক আমাকে সত্যিই ভালোবাসতো, আর না হলে কি সে আমাকে নিজের খাবার থেকে কখনো খাবার দিত বলো? তখন হান্টার তাকে বলে যে তোমার জন্য যাতে অন্য কোনো খাবার কিনতে না হয় সেজন্যই নিজের খাবার তোমাকে খাওয়াতো। তখন রেজি বলে যে তোমরা আমার সিচুয়েশনটা বুঝতে পারছো না, ডাক আমাকে সত্যিই ভালোবাসে, আমিও তাকে অনেক মিস করছি। এটা বলতে বলতে সে কেঁদে ফেলে, যা দেখে তো অন্য কুকুররাও বেশ ইমোশনাল হয়ে পড়ে। এরপর রেজি তাদেরকে বলে তোমরা এখানে থাকো, আমাকে একটু প্লিজ একা থাকতে দাও। আর তারপর সে একটু দূরে গিয়ে ভাবে যে আসলেই তো ডাক্তার সঙ্গে কখনো একটু ভালো ব্যবহার পর্যন্ত করেনি, সব সময় তাকে দূরছাই করেছে। তাই সবকিছু ভেবে এবার সে বুঝতে পারে বাঘ যেগুলো বলেছে ওইগুলোই সত্যি, ডাক আসলে তাকে ভালোই বাসে না। এরপর সে তাদের কাছে ফিরে গিয়ে বলে যে এবার আমি বুঝতে পেরেছি ডাক আসলে কখনোই আমাকে ভালোবাসেনি, কিন্তু আমি তো ভালোবেসেছি আর কষ্টও পেয়েছি। তাই আমি চাই ডাকের ওই কষ্টটা ফিল করা উচিত, না হলে সে বুঝতেই পারবে না যে আমি কিসের মধ্য দিয়ে গিয়েছি। আমি কি ওর আসল জায়গায় কামড় দেব? তাহলে বুঝতে পারবে ব্যাটা কেমনটা লাগে। এটা শুনে বাকি কুকুররা বলে যে এসব তুমি কি বলছো, ভেবে বলছো তো? সে তখন বলে যে আসল জায়গা বলতে আমরা যেটা বুঝি সেটাই তুমি বলেছো। তখন রেজি বলে যে হ্যাঁ ওটাই কামড় দিলে সে আর কিছুই করতে পারবে না। এটা শুনে বাঘ বলে যে তুমি একদম ঠিক বলেছো বন্ধু, আমিও তোমার সঙ্গে যেতে চাই। ওই হারামজাদার হালুয়া টাইট না করা পর্যন্ত আমাদের শান্তি নেই। কিন্তু প্রশ্ন হলো আমরা রাস্তা কিভাবে চিনবো? তখন রেজির মনে পড়ে যায় সে আসার সময় ঠিক কোন কোন জিনিস দেখতে দেখতে এসেছিল। এটুকু হলেই হবে, আর কিছু লাগবে না। আমাদের ম্যাগির আবার ঘ্রাণ শক্তি অনেক বেশি, আর আমার মাথায় যে বুদ্ধি আছে ও আমরা ঠিকই খুঁজে বের করতে পারবো। চলো আমরা এখনই রওনা দিই। সারাদিন ধরে হাঁটার পরে তারা অনেকটা ক্লান্ত হয়ে পড়ে, তাই একটা জায়গায় একটু রেস্ট নিয়ে নেয়। এই জীবনে আমাদের বসে থাকলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। আর সর্বশেষ আমি অনেক বড় একটা চাকার মতো দেখেছিলাম যেটা ঘুরছিল, আর সেখান থেকে অনেক সামুচা সিঙ্গারার গন্ধ আসছিল। ম্যাগি তখন বলে যে আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি এখনই আমার নাক দিয়ে গন্ধ শুকে বলে দিচ্ছি সেই জায়গাটা কোথায়। এরপর তারা ম্যাগিকে ফলো করতে করতে একটা মেলার কাছে চলে আসে, আর তখন তারা বলে যে এই তো সেই চাকা, আর এখান থেকেই সমস্ত সিঙ্গারার গন্ধ আসছিল, তার মানে আমরা সঠিক দিকেই এগোচ্ছি। এরপরে তারা ওই মেলার মধ্যে ঢুকে পড়ে। তখন সেখানে হান্টার বলে যে অনেকক্ষণ হয়ে গেছে, আমরা কিছু খাইনি, এখন কিছু খাওয়া দরকার। এরপর রেজি আর বাঘ মিলে যায় খাবারের সন্ধানে, আর এদিকে আবার হান্টার আর ম্যাগি তখন দুইজনে
দুজনে মিলে বসে প্রেমালাপ করছিল। এরপর তারা কিছু খাবার নিয়ে আসে, কিন্তু যখন তারা খাবার খাচ্ছিল তখনই আবার আকাশে বাজি পড়তে শুরু করে। তারা ভাবে যে ওরে বাবা, এখানে তো যুদ্ধ শুরু হয়ে গেছে, আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। হান্টার আর ম্যাগির বড় হওয়ার কারণে সেখান থেকে তারা খুব দ্রুতই পালিয়ে যেতে পারে, কিন্তু বাঘ আর রেজি তো অনেক ছোট, তাই তারা ওই বেড়াটোপকে পালাতে পারে না। তারা দুইজন তখন সেখানে মাটি খুঁড়ে পালাতে চেষ্টা করে। বাঘ কোনো মতে সেখান থেকে বেরোতে সক্ষম হয়, কিন্তু রেজি তখন তার রুমালের কারণে সেখানেই আটকে যায়। অনেক চেষ্টা করা হয় তাকে সেখান থেকে বের করার, কিন্তু পারে না। তখন রেজি বলে, বন্ধুরা তোমরা আমার জন্য অনেক করেছো, এখন যাও নিজেদের প্রাণ বাঁচাও, আর কখনো যদি ডাককে দেখো তাহলে বলো আমি ওর ওই ডান্ডাটা ছিঁড়ে ফেলতে চেয়েছিলাম, তখন পারলে তোমরা আমার হয়ে এই কাজটা করে দিও। বাঘ তখন বলে যে না বন্ধু, আমরা তোমাকে একা ফেলে রেখে কোথাও যেতে পারি না, আমরা সবাই মিলেই ডাকের ডান্ডাটা ছিঁড়ে একেবারে খেয়ে ঠান্ডা করে দেব। তারপর তারা অনেক চেষ্টা করার পর সেখান থেকে নিজেকে বের করতে সক্ষম হয়। তারপর তারা সবাই মিলে সেখান থেকে দূরে পালিয়ে চলে যায়। একটু দূরে যাওয়ার পর রেজি বলে যে বন্ধুরা তোমরা আমার জন্য অনেক করেছো, আমি তোমাদের কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো। তখন বাঘ বলে যে আরে না, আমার জায়গায় তুমি থাকলেও তুমি একই কাজই করতে, আমরা সবাই তো বন্ধু তাই না? তখন রেজি বলে আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা সবাই একে অপরের ওপর হিসু করে দেই। তুমি না বলেছিলে যদি কোনো জিনিস আমরা আমাদের মনে করি তখন যেন আমরা তার উপরে হিসু করে দেই, তাই তারপরেই তারা গোল হয়ে বসে একে অপরের ওপর হিসু করে দেয়। এই সিনটা দেখার পর আমি মনে হয় আধ ঘন্টা ধরে হেসেছি। এইভাবে একে অপরের মধ্যে বিসর্জন করে তারা সেই রাতটা ওখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে তারা একটা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে শুরু করে, কিন্তু জঙ্গলের মধ্যে তারা কোনো রাস্তার কুল কিনারা পাচ্ছিল না। তখন বাঘ প্যানিক করে বলে যে হাই হাই, এখন কি হবে? আমরা তো জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছি, এখন আমরা এখান থেকে কিভাবে উদ্ধার হব? বাঘ এরকম প্যানিক করতে দেখে হান্টারকে বলে যে এই তুমি চুপ করো তো, নিশ্চয়ই কোনো পথ খুঁজে পাওয়া যাবে, এত প্যানিক করো না, আমাদের সঙ্গে তো এর থেকে খারাপ কিছু ঘটতে পারতো, এর থেকে খারাপ আর কি হতে পারে, এখন আমরা এখান থেকে কিভাবে বের হব? ঠিক তখনই একটা চিল এসে বাঘকে উড়িয়ে নিয়ে যায়, আর সে বলতে শুরু করে যে ওরে আল্লাহ, এর থেকেও তো খারাপ কিছু হতে পারে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বাঘকে ওই অবস্থায় দেখে রেজি তো পেছন পেছন দৌড়াতে থাকে, আর একটা সময় সে জাম করে বাঘের একটা পা কামড় দেয়, কিন্তু চিলটা তখনও বাঘ আর রেজিকে একসঙ্গে নিয়ে উড়ে যাচ্ছে। কিছু দূর এভাবে যাওয়ার পর চিলটা একটা গাছের উপর দিয়ে যাওয়ার সময় বাঘ আর রেজি একটা গাছের ডালের সঙ্গে বেঁধে যায়, ফলে চিলটা সেখান থেকে উড়ে যায়। বাঘ এবং রেজি তখন গাছের ডালের সঙ্গে ধাক্কা খেতে খেতেই নিচে পড়ে, আর বলে যে কি বাঁচাটাই না বাঁচলাম এবার। এরপর তারা জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত হয়ে যায়। তখন তারা খাবারের সন্ধান শুরু করে, আর রেজি তখন সামনে কিছু মাশরুম দেখতে পায়, তো সে চিল্লায় উঠে বলে গাইস, আমরা দেখো খাবার পেয়ে গেছি, এখানে কত মাশরুম, চলো আমরা সবাই এগুলোকেই খাই। তখন তারা সবাই মিলে সেই মাশরুম গুলো খেয়ে তারপর জায়গাটা পরিষ্কার করে ফেলে, কিন্তু খাওয়া শেষ করে যখন তারা উঠতে যাবে তখন তারা বুঝতে পারে যে এগুলো কোনো সাধারণ মাশরুম ছিল না, ওইগুলো ছিল অ্যালকোহলিক মাশরুম, যার কারণে তাদের প্রত্যেকের এমন মাতাল অবস্থা। আর মাতাল হয়ে যাওয়ার কারণে তারা সবাই চোখের সামনে উল্টাপাল্টা জিনিস হ্যালোসিনেট করতে শুরু করে। রেজি একবারে মহাকাশে চলে যায়, আর এদিকে ম্যাগি তো হান্টারের চেহারাকে একদম অদ্ভুত ভাবে দেখতে পায়। রেজি দেখতে পায় যে ডাক একটা গাছের সামনে দাঁড়িয়ে হিসু করছে, আর এভাবে এক একজন এক এক রকম উল্টাপাল্টা দৃশ্য কল্পনা করতে শুরু করে। ঠিক তখনই ম্যাগি একটা জায়গা থেকে একটা পুতুল টেনে বের করে, আর সবাই সেখানে গিয়ে অনেকগুলো পুতুল পায়। তারপর তারা সেগুলো নিয়ে খেলতে শুরু করে। তারা তো সব পুতুলের তুলা বের করে ফেলে। এই পুতুল নিয়ে টানা হেসরা করতে করতে একসময় ক্লান্ত হয়ে সবাই সেখানেই ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা ঘুমানোর পরে রেজি ঘুম থেকে উঠে দেখে তার সামনে খরগোশের একটা কান পড়ে আছে, আর এদিকে খরগোশের একটা বডি, রক্ত ছড়িয়ে রয়েছে চারিদিকে। তখন রেজি বুঝতে পারে নেশার কারণে তারা আসলে খরগোশকে পুতুল মনে করে এমন অবস্থা করেছে। এতগুলো খরগোশকে এভাবে মেরে ফেলার জন্য সবাই তো অনেক অনুতপ্ত হয়, আর বলতে শুরু করে যে হায় হায়, না জানি আমরা কি কাজ করে বসলাম। বাঘ গিয়ে দ্রুত কবর খুঁড়তে শুরু করে, আর সবাই মিলে খরগোশগুলোকে সেখানে কবর দিয়ে দেয়। তারপর তাদের আত্মার মাগফিরাত কামনা করে গডের কাছে প্রার্থনা করে, কিন্তু এই বিষয়টা নিয়ে সবাই অনেক বেশি প্যানিক করছিল। তাই তখন বাঘ এসে বলে যে যা ঘটেছে সব ভুলে যাও, আর আজকের পর থেকে এই ঘটনা আর কখনোই মনে রাখবে না। ঠিক ওই সময় আর্মি স্কোয়ারের একটা কুকুর সেখানে চলে আসে, আর সবাইকে বলে যে এই তোরা এখানে কি করছিস, আর সত্যি করে বলতো তোরা কি লুকাচ্ছিস। বাঘ তখন বলে যে স্যার, আপনারা কি কোনো খরগোশ খুঁজছেন? আমরা কিন্তু কোনো খরগোশ দেখিনি, ব্যাপারটা এমন হয়ে গেল না। ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। বাঘ প্রত্যেকবার নিজের চালাকি শো অফ করতে গিয়ে বলদামি করে ফেলে। তখনই আর্মি কুকুরটা বলে যে
এই পেচি কুকুর, তুই থাম তো, আমরা এখানে কোনো খরগোশ না, একটা ছোট্ট মেয়েকে খুঁজতে এসেছি যে জঙ্গলে হারিয়ে গিয়েছে। ঠিক ওই সময় আবার সে আর্মি কুকুরটা হান্টারকে দেখে ফেলে। আসলে আগে এরা দুজন আর্মি স্কোয়াডে থাকতো, তখন তারা কুকুরদের চিরাচরিত অভ্যাস মানে পেছনে সুখের মাধ্যমে কৌশল বিনিময় করে। এরপরে ওই কুকুরটা সবার সামনে হান্টারের কথা বলে। সে বলে যে আমি যত কৌশল সব এর কাছ থেকেই শিখেছি। আবারও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগলো। ওই সময় আবার তখন সেখানে একটা পুলিশ অফিসার চলে আসে, আর এতগুলো কুকুরকে একসঙ্গে দেখে সে একটা কুকুরের ভ্যান কল করে, আর ওই আর্মি কুকুরটা সবাইকে ভুলিয়ে ভালিয়ে ওই ভ্যানের কাছে তাদেরকে নিয়ে যায়। এরপর সেখানে বেশ কিছু লোক তাদেরকে ধরে গাড়িতে আটকে ফেলে। হান্টার তখন ওই আর্মি কুকুরটাকে বলে যে তোকে আমি ভাই ভালো মনে করেছিলাম, তুই আমাকে এইভাবে ধোকা দিলি। তখন সে আর্মি কুকুরটাকে বলে সরি বন্ধু, আর্মির কাছে সবই সমান, আর তুমি তো জানো আমাদের কাছে আগে আমাদের ডিউটি। এরপর তাদের সবাইকে ধরে কুকুরের কন্ট্রোল সেলে বন্দি করে রাখা হয়। বাঘ তো সেখানে আবারও প্যানিক করতে থাকে আর বলে যে হায় হায়, এখন আমাদের কি হবে, ওরা যদি আমাদেরকে মেরে ফেলে। তখন রেজি বলে যে আরে তুমি এত প্যানিক করো না, মানুষেরা কখনো এত খারাপ হয় না। তখন বাঘ বলে যে তুমি কিছু জানোই না, মানুষ আমাদেরকে মারতে পারে। এটা শুনে রেজি বলে যে তুমি কি করে জানো, তোমার তো কখনো মালিক ছিলই না, তুমি নাকি 3 বছর ধরে রাস্তায় আছো। তখন বাঘ বলে যে একটা সময় আমারও মালিক ছিল, আমার বয়স যখন 3-4 মাস, তখন ইমা নামপট নামের একটা মেয়ে এসে আমাকে নিয়ে যায়। আমি তো সারাদিন ইমার সঙ্গে খেলতাম, কিন্তু হঠাৎ করে আমি একদিন ভুলবশত তার পায়ে কামড় দিয়ে ফেলি, যার কারণে ওরা তো আমাকে বাড়ি থেকে বের করে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমার ভাগ্য ভালো থাকায় আমি সেখান থেকে পালিয়ে আসতে পারি, আর এরপর থেকে আমি রাস্তায় জীবন কাটাচ্ছি। দেখেছো, মাত্র একটা ভুলের জন্য সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। এতদিন ধরে যে আমি তার সঙ্গে ছিলাম, তাকে ভালো রাখতে চেয়েছিলাম, এগুলোর কোনো মূল্যই দেয়নি। এখন এসব ইমোশনাল কথাবার্তা বাদ দাও আর বলো এখান থেকে আমরা কিভাবে বের হতে পারি। তখন রেজি বলে যে আমার মাথায় দারুণ একটা আইডিয়া আছে, চলো আমরা সবাই মিলে এখানে পার্টি করে ভরিয়ে ফেলি, তাহলে কেউ না কেউ এখানে অবশ্যই পরিষ্কার করতে আসবে, আর সেই সুযোগে আমরা পালিয়ে যাব। কিন্তু রেজির এই উদ্ভট আইডিয়া ওখানে থাকা বাকি কোনো কুকুরেরই পছন্দ হয় না। ওখান থেকে কিছু কুকুর বলে যে এসব কিছুই করা যাবে না, একদিন তো কেউ না কেউ অবশ্যই আমাদেরকে এখান থেকে অ্যাডপ্ট করে নিয়ে যাবে। এটা শোনা মাত্রই রেজি তখন উপরে গিয়ে নেতাদের মতো ভাষণ দিতে শুরু করে। সে তো পুরো জেলে ঘুরে ঘুরে বলতে থাকে সংগ্রামী বন্ধুরা আমার, আমরা আর এই জেলে বন্দী হয়ে থাকতে পারবো না, বাইরের দুনিয়াটা অনেক সুন্দর, আমাদের এখনই উচিত এখান থেকে বের হয়ে যাওয়া। রেজির এই প্রতিবাদী ভাষণে ওখানে থাকা প্রত্যেকটা কুকুর বেশ মোটিভেটেড হয়ে যায়, আর তারা এক এক করে সারা রুম ভরে পার্টি করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যে পুরো রুমটা কুকুরের পার্টিতে ভরে যায়, মানে পেটে যা ছিল সব তারা সবাই হাগু করেই বের করে দিয়েছে। মানে কেমন মোটিভেট হয়েছে রেজির কথায় ভাবুন তো একবার। হাগু করতেও যে মোটিভেশন লাগে তা আমি আজকে নিজেকে দেখে বুঝলাম। যাদের কোষ্ঠকাঠিন্য হয় তারা কিন্তু রেজির এই ভাষণ মনোযোগ দিয়ে শুনতে পারেন, কাজ হলেও হতে পারে। যাই হোক, একসাথে এত হাগুর বিশ্রী গন্ধ পেয়ে পাশের রুম থেকে তো এক পুলিশ চলে আসে কি হয়েছে সেটা দেখতে, আর সে এসে দেখতে পায় যে সমস্ত কুকুররা পার্টি করে তার সামনে দাঁড়িয়ে আছে। পুলিশ এক এক করে যখন সেগুলো পরিষ্কার করতে যাবে তখনই তারা লাফিয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। পালানোর সময় রেজি সেখানে একটা টেনিস বল দেখতে পায়, আর তাই সে টেনিস বলটা মুখে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। সবগুলো কুকুর তো মুহূর্তের মধ্যে সেখান থেকে বের হয়ে যায়, আর ম্যাগি, হান্টার আর রেজি আবারও তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। তারা হাঁটতে হাঁটতে সামনে একটা বিলবোর্ড দেখতে পায়। তখন রেজি চিল্লায় আর বলে যে আরে এই বিলবোর্ডটা তো আমি আসার সময় দেখেছিলাম, তাহলে আমরা তার বাড়ির অনেক কাছাকাছি চলে এসেছি। এটা শুনে তো তখন তারা সবাই অনেক আনন্দ করতে শুরু করে। তখনই বাঘ খেয়াল করে যে রেজির মুখে একটা টেনিস বল, আর বাঘ জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তুই বল নিয়ে কোথায় যাচ্ছিস? রেজি তো তখন আমতা আমতা করে বলে যে জানি না, কিন্তু আমার বল ভালো লাগে। বাঘ তখন একটু কঠিন কণ্ঠে বলে যে ভুলে যাস না, আমরা কিন্তু সেখানে প্রতিশোধ নিতে যাচ্ছি, কোনো প্রকার আবেগ বা ভালোবাসা দেখাতে নয়। কিন্তু রেজি তখন বলটা তার মুখ থেকে ফেলতে চায় না, আর এটা নিয়েই রেজি আর বাঘের মধ্যে একটা কথা কাটাকাটি শুরু হয়ে যায়। একটা পর্যায়ে গিয়ে রেজি বলে যে হ্যাঁ, আমি এই বলটা সত্যি ডাকের জন্য নিয়ে যাচ্ছি, কারণ ডাক বল অনেক বেশি পছন্দ করে। তখন ম্যাগি বলে যে আরে তাহলে কি তুমি আমাদের সবাইকে বোকা বানিয়ে এখানে নিয়ে আসছো এতদিন ধরে, তাহলে আমরা কিসের প্রতিশোধের প্ল্যান করলাম? রেজি তখন বলে যে শুরুতে আমি সত্যি সত্যি ডাকের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারছি আমি ডাককে ঠিক কতটা ভালোবাসি। আমি ডাককে অনেক বেশি মিস করছি, হয়তো ডাকও আমাকে মিস করছে, আর আমাদের রিলেশনশিপে প্রবলেমটা আমি ক্রিয়েট করেছি। ডাক আসলে আমার উল্টাপাল্টা কাজের জন্য আমার সঙ্গে খারাপ ব্যবহার করত, হয়তো আমি বল নিয়ে ফিরে গেলে সে আমাকে ক্ষমা করে আবারও জড়িয়ে ধরবে। তখন বাঘ রেগে গিয়ে বলে যে আমি এখনো বুঝতে পারছি না আমি কেন তোর মতো একটা গাধার জন্য আমার
আমার লাইফ রিস্ক নিয়ে এখানে আসলাম। তখন রেজি বলে যে তুই এটা আমার জন্য করিসনি, করেছিস নিজের ইগো স্যাটিসফাই করার জন্য। আসলে তোর ইমার ওপর যে রাগটা ছিল সেটা স্যাটিসফাই করার জন্য তুই এই কাজটা করতে রাজি হয়েছিস। বাঘ তো তখন অনেক রেগে যায় আর বলে যে আর একবার এই নামটা মুখে আনলে আমি তোকে ছিঁড়েই ফেলবো। রেজি তখন বলে যে 100 বার বলবো, ইমা তোকে তাড়িয়ে দিয়েছিল কারণ তুই ওকে কামড় দিয়েছিলি। তোর কাছে সম্পর্ক ঠিক করার মতো কোনো অপশন ছিল না, কিন্তু আমার কাছে আছে। আমার বিশ্বাস আমি এই বলটা নিয়ে ফিরে গেলে ডাক আমাকে আবার তার কাছে রেখে দেবে। বাঘ তো তখন রেগে গিয়ে সেখানে হিসু করে দেয় আর বলতে থাকে যে তোর মতো গাধা ওই ডাকের মতো ওরকম মালিকই ডিজার্ভ করে। আমরা এখন থেকে আর একসঙ্গে থাকবো না। এটা শুনে ওখান থেকে বলটা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন বাঘ, হান্টার আর ম্যাগিও নিজেদের শহরের দিকে আবারও ফিরতে শুরু করে। যেতে যেতে হান্টার বলে যে আমরা রেজিকে এভাবে একা ফেলে রেখে আসতে পারি না। তখন বাঘ বলে যে আমরা ওকে ফেলে রেখে আসিনি, ও নিজেই আমাদের ছেড়ে চলে গিয়েছে। এসব বলে সে ম্যাগি আর হান্টারকে সেখানে রেখেই একাই জঙ্গলের মধ্যে হাঁটতে শুরু করে। কিন্তু কিছু দূর গিয়ে তার অনেক ভয় করতে থাকে। সে নিজেকে মোটিভেট করার জন্য বলে যে আমি একাই ভালো আছি, আমার কাউকে দরকার হবে না। তখনই সেখানে একটা ছোট্ট মেয়ে তাকে আদর করতে চায়, কিন্তু সে বলে যে না না, আর ভুল করা যাবে না, ইমার মতো সব মেয়েরা এরকমই করে। তাই সে দূরে চলে যেতে থাকে, কিন্তু একটু পর সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তাই সে ওই মেয়েটাকে আদর করতে শুরু করে। তখনই তার সেই আর্মি কুকুরের কথা মনে পড়ে যায় যারা একটা মেয়েকে জঙ্গলে খুঁজছিল। তখন সে চিৎকার করে বলে যে পেয়ে গেছি মেয়েটাকে, পেয়ে গেছি। রাস্তা থেকে হান্টার আর ম্যাগি বাঘের চিৎকার শুনতে পায়। তারা দৌড়ে তার কাছে চলে আসে আর তারপর সবাই মিলে একসাথে চিৎকার করে ওঠে। সেই চিৎকার আবার আর্মি কুকুরটা শুনতে পায়। সে বুঝতে পারে যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সে কুকুরটা সঙ্গে সঙ্গে পুলিশ নেতার কাছে চলে আসে। পুলিশ ওই মেয়েটাকে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। ওই আর্মি কুকুরটা তখন বাঘদেরকে বলে যে তোমরা আমার অনেক উপকার করেছো, এবার বলো আমি তোমাদের জন্য কি করতে পারি। তখন বাঘ বলে যে তুমি আমার ফ্রেন্ড রেজিকে সাহায্য করো। কিন্তু আর্মি কুকুরটা বলে কিভাবে সাহায্য করব। আর ঠিক তখনই ম্যাগির মনে পড়ে যায় রেজির কাছে থাকা সে রুমালের কথা। একটু সামনে যেয়ে সে রুমালটা পেয়ে যায়। তখন আর্মি অফিসার রুমালটা নিয়ে বলে ছি, এটাতে শুধু হিসুর গন্ধ। তখন ম্যাগি ওই রুমালটা শোকে, কারণ তার ঘ্রাণ শক্তি তো অনেকটাই প্রবল। তাই সঙ্গে সঙ্গে তারা তিনজন আবার সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে রেজিও প্রায় পৌঁছে গিয়েছে, কিন্তু ঘরে যাওয়ার আগে রেজি একটা মূর্তির সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে থাকে যে সে ডাককে কিভাবে মানাবে। যদিও ডাক তাকে একটুও পাত্তা দেয় না, তার উপর আবার তার ভাষা কিছুই বোঝে না। এরপর প্র্যাকটিস শেষ করে সে তার ঘরের মধ্যে ঢোকে, কিন্তু ঘরে ঢুকে দেখতে পায় এখানে কেউ নেই। পুরো ঘরটাই ফাঁকা, জিনিসপত্র সব প্যাক করা। রেজি তখন এক এক করে ডাকের সব স্মৃতি মনে করতে শুরু করে। সে ভাবে যে ডাক হয়তো এখান থেকে চলে গিয়েছে আর তাকে পুরোপুরি ভুলে গিয়েছে। তাই সে ওই বলটাকে গর্ত করে বাড়ির সামনেই পুঁতে রাখে। আর শেষবারের মতো ঘরটা দেখার জন্য সে আবারও ঘরের মধ্যে ঢুকে যায়। আর এইবার তো ঢুকে সে ডাককে দেখতে পেয়ে যায়। ডাককে দেখে সে তো অনেক খুশি হয়ে যায়। আর এরপর তার প্র্যাকটিস করা কথাগুলো সে ডাককে বলতে শুরু করে। সে বলে যে আমি জানি তুমি আমার কথা কিছু বুঝতে পারবে না, কিন্তু এই কয়েকদিনে সত্যি আমি তোমাকে অনেক মিস করেছি। আমাদের সম্পর্কে অনেক সমস্যা ছিল আর সব সমস্যা আমি ক্রিয়েট করেছি। আমি অনেক চেষ্টা করেছি সবকিছু ঠিক করার, কিন্তু তাও পারিনি। আর এখন মনে হচ্ছে এতদিন পর আমি ফিরে আসায় তুমি একটুও খুশি নও। তার মানে ওদের কথাই ঠিক, তুমি একটুও আমাকে ভালোবাসো না। এখন আর তোমাকে আমার দরকার নেই, তুমি থাকো এখানে একা। আমি আমার বন্ধুদের কাছে গেলাম। ঠিক তখনই ডাক অনেক বড় একটা লাঠি নিয়ে আসে আর বলে যে তোকে আমার আগেই মেরে ফেলা উচিত ছিল। তোর কারণে আমার গার্লফ্রেন্ড চলে গেছে। আমার প্রিয় ভংটাকে তুই ভেঙে ফেলেছিস, আমাকে তুই অনেক জ্বালিয়েছিস। আজ আমি তোকে মেরেই ফেলবো। ঠিক তখনই হান্টার, ম্যাগি আর বাঘ সেখানে চলে আসে। এরপর তারা সবাই মিলে একসাথে ডাকের ওপরে হামলা করে। আর সবশেষে ঘটে সেই ঘটনাটা, ম্যাগি আর বাঘ মিলে ডাককে ধরে রাখে আর রেজি গিয়ে ডাকের আসল জায়গায় ইচ্ছা মতো কামড়ে পুরো আলু ভর্তা করে ফেলে। ভবিষ্যৎ শেষ ভাই। আর এই ধস্তাধস্তির কারণে পুরো ঘরেই তখন আগুন লেগে যায়। আর তখন 4 বন্ধু মিলে ডাকের ওপর পটি করে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। একেই মনে হয় বলে আসল রিভেঞ্জ। এভাবে 4 বন্ধু আবার রাস্তায় ফিরে আসে। তবে কিছুদিনের মধ্যেই ম্যাগিকে পুলিশ আবারও তাদের স্কোয়াডে নিয়ে যায়। বাঘকেও সেই মেয়েটা দত্তক নিয়ে নেয় আর হান্টারকে আবারও আর্মিদের দলে। আর রেজি বেচারা আলটিমেটলি রাস্তায় থেকে যায়। এরপর সে শুরু করে রাস্তার কুকুরদের সব রুলস শেখানো, যেগুলো তাকে বাঘ শিখিয়েছিল। আর এখানেই আজকের গল্পটি শেষ হয়ে যায়।